দর্শকের মধ্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান, বিভিন্ন বিষয়ে তাগিদ দেন, প্রত্যাশার কথা জানান, পরামর্শ দেন। বিভিন্ন বিষয়ে আজ আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যুক্ত আছেন চারজন। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আছেন কামরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আছেন কুদ্দুস আফরাদ, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার আনোয়ারুল ইকবাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আছেন আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে এই গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত এই মাঝরাতের আয়োজনে। আলোচনায় যাব, শিরোনাম কয়েকটি জানাতে চাই যেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। 3 মাস পর হাজার ছাড়ালো করোনা শনাক্ত, টিকা সনদ ছাড়া চলাচলে বিধিনিষেধ দিতে যাচ্ছে সরকার। ইউপি নির্বাচনের পরিবেশ নিয়ে কমিশনে কথার লড়াই, সহিংসতার দায় ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর মন্তব্য বিশ্লেষকদের। এই দুটি নিয়েই মূলত আমরা একটু আলোচনা করতে চাই। পুলিশকে ব্যবহার করে টিকে থাকতে চায় সরকার, অভিযোগ করেছেন ফখরুল ইসলাম আলমগীর। বন্দুকের নল বিএনপির ক্ষমতার উৎস মন্তব্য করছেন তথ্যমন্ত্রী। শুরু করবো কামরুল ইসলাম চৌধুরী আপনাকে দিয়ে। কামরুল ইসলাম চৌধুরী, আমরা একটু ইউপি নির্বাচন নিয়েই কথা বলতে চাই, শুরু করতে চাই। নির্বাচন, আপনার প্রধান নির্বাচন কমিশনার যে নির্বাচনের সহিংসতা হচ্ছে ইউপি নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনের সহিংসতার দায় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে দিতে চায়। একই সঙ্গে দল এবং কর্মী সমর্থকদের উপরে দিতে চায়, কমিশন দায় নিতে চায় না। নির্বাচন কমিশন সব দায়িত্ব ঠিকঠাক মতো পালন করলে এতটা সহিংসতা হতো বলে আপনার মনে হয় কিনা? কামরুল ইসলাম চৌধুরী। না, অবশ্যই নির্বাচন কমিশন যদি দায়িত্বপূর্ণ হতো এবং দায়িত্বশীল আচরণ করতো তাহলে সহিংসতার মাত্রাটা এতটা প্রকট হতো না, এবং তারা যদি শক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রপার গাইডেন্স দিতে পারত তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও যথেষ্ট উন্নতি হতো। আর আরেকটা হচ্ছে যে প্রতীক, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবার কারণেও আইন শৃঙ্খলা, বিশেষ করে ভোটের যে লড়াই, সেই লড়াইটা যেহেতু অন্যান্য দলগুলো, বড় দলগুলো অনেকেই অংশ নেয়নি, সেই কারণে এটি মূলত শাসক দল এবং শাসক দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যেই এই ভোটযুদ্ধটা। সেই ভোটযুদ্ধটা ক্ষেত্রে আম্পায়ারের ভূমিকাটা পালন করবার কথা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসন, কিন্তু স্থানীয় প্রশাসন সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতামূলক যে আচরণ করবার কথা সেই আচরণটাও তারা সেভাবে করতে পারেনি। অনেক ক্ষেত্রে স্থানীয় যেহেতু নির্বাচন, এই নির্বাচনগুলো ইতিপূর্বে আমরা দেখেছি নির্দলীয় ভাবেই হচ্ছিল। সেটি দলীয় প্রতীক নিয়ে যখন হয় তখন দলের বিদ্রোহী প্রার্থীরা, যখন আমরা দেখি যে যেমন ধরুন একটি উপজেলা হয়তো 20টি ইউনিয়নের নির্বাচন হচ্ছে, সেই 20টি মধ্যে দেখা যাচ্ছে যে শাসক দলের যে প্রতীক, সেই প্রতীকে যারা মনোনয়ন পেয়েছেন, মার্কা নিয়ে লড়ছেন, তারা হয়তো 3টি আসনে বা 4টি ইউনিয়নে বিজয়ী হচ্ছেন, বাকি 14টিতে 15টিতে দেখা যাচ্ছে বিদ্রোহী প্রার্থীদের জয় জয়কার। এটি কেন হচ্ছে? তার মানে কি শাসক দলের জনপ্রিয়তা ভাটা পড়ছে? মূলত শাসক দলের বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ শাসক দলের মনোনয়নের ক্ষেত্রে কেউ কেউ মনোনয়ন বাণিজ্যের কথা বলছেন, কেউ কেউ বলছেন যে যোগ্য প্রার্থীকে অথবা পোড় খাওয়া প্রার্থীকে, দীর্ঘদিন হয়তো শাসক দলের সঙ্গে জড়িত আছেন বা সারা জীবন শাসক দল করেছেন, তিনি মনোনয়ন পাননি, মনোনয়ন পেয়েছে নতুন যিনি এসেছেন অথবা সাম্প্রতিককালে এসেছেন তিনি পেয়েছেন, এবং তার অর্থবিত্তের কারণে, তার টাকা পয়সা খরচ করবার কারণে তিনি এই ভোট যুদ্ধে বিজয়ী হয়ে যাচ্ছেন। এবং অনেকে, বিশেষ করে শাসক দলের যারা তৃণমূলের নেতা, তাদের অনেকে বলছেন যে এটি মূলত প্রশাসন এবং স্থানীয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কারণেই তারা এই নির্বাচনী বৈতরণীটা সহজে পার হয়ে যাচ্ছেন। সেখানে হয়তো শাসক দলের যে প্রার্থী, মূল প্রার্থী, অর্থাৎ যিনি প্রতীক পেয়েছেন, দলীয় প্রতীক পেয়েছেন, তিনি হয়তো পরাজিত হচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে। কেন?
এটি যদি আসলে শাসক দলের এই যে মানে নির্বাচনী বোর্ডের দেখা গেল যে আজকেও বৈঠক মানে গত রাতেও বৈঠক হলো, সেই বৈঠকে তারা কি সেটি আমলে নিয়েছেন? আমলে নিলে আমার মনে হয় জি, ভবিষ্যতে নিশ্চয়ই এই নিশ্চয়ই নির্বাচনটা আওয়ামী লীগ আরো বিষয়টি নিয়ে অনেকটা। ভাবছে, কারণ আওয়ামী লীগ নিজেও চায় না যে বিদ্রোহী প্রার্থী, তারা নিজেরাই বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছে, শক্ত পদক্ষেপও নিয়েছে, কিন্তু আলটিমেটলি বিদ্রোহী প্রার্থী নির্বাচনে থেকে গেছে, জয়ী হচ্ছে অনেক বেশি। অনেক ধন্যবাদ কামরুল ইসলাম চৌধুরী। আজব নিশ্চয়ই আপনার কাছে আবারও কুদ্দুস আফরাদ যেটি জানতে চাই, ভোটে এবার যেটি দেখা গেল পঞ্চম ধাপে 10 জন মারা গেছে ভোটের দিন, এবং ভোটের পরবর্তী সহিংসতায় 1 জন অর্থাৎ 11 জন মারা গেল। এই নির্বাচনে পঞ্চম ধাপে সব মিলিয়ে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে সহিংসতা হচ্ছে, কিন্তু যেটি মোটা দাগে নির্বাচন কমিশন বলতে চাই যে যত জায়গায় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তুলনায় সহিংসতার যদি পোরশন আপনি করেন, পার্সেন্টেজ করেন, সেটি অনেক কম। ভোট কেন্দ্রের হিসাব যদি করেন সেটি উৎসবমুখর ভোট হয়েছে, নির্বাচন কমিশন বলছে ভোট পড়েছে 70%। আপনার বিশ্লেষণ একটু জানতে চাই, আসলে এই নির্বাচন কেমন হচ্ছে, নির্বাচন কমিশন দায় এড়াতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সঙ্গে যারা আলোচনায় আসছেন এবং যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন তাদের সবাইকে। আজকে গতকালকে থেকে এই নিয়ে কয়েকটা টেলিভিশনের টক শোতে গেছি, একই কথা বারবার বলছি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব তো আছে। দায় দায়িত্ব আবার কিন্তু নির্বাচন কমিশন যেটা বলছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও এখানে কিছু দায় দায়িত্ব আছে। অর্থাৎ একটা নির্বাচন সুন্দর করতে হলে সব পক্ষের পজিটিভ ওয়েলকাম একটা অবস্থান থাকতে হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। ধরেন গতকালকের কথাই যদি বলি, পঞ্চম ধাপে 760টির মতো নির্বাচন হয়েছে। তার ভিতরে আমরা যদি দেখি 20-25টা জায়গায়, বিশেষ করে 9টা জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। 20-25টি কেন্দ্র বা এরকম ঘটনা ঘটেছে, হানাহানি বা মিছিল বা হতাহতের ঘটনা ঘটেছে। তো যদি মোটা দাগে বলি, কালকের ঘটনাটাই তো সবচেয়ে বড়। দেখেন, আপনি যদি 760টাকে আর ওই সহিংসতার ঘটনা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন অধিকাংশ জায়গায় নির্বাচনটা ছিল শান্তিপূর্ণ। আমি নিজেও কিছুদিন আগে কিশোরগঞ্জের পটিয়াতে আমার নিজের এলাকা, ওইখানে গিয়েছিলাম। আমাদের পুরো থানায় একবার অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটার উপস্থিতিও ছিল ব্যাপক, প্রায় জায়গায় হচ্ছে। এখন যে কয়টা জায়গায়, যে কয়টা কেন্দ্রে বা যেখানে হচ্ছে, একটা হচ্ছে যে নির্বাচন কমিশনের নিশ্চয়ই জানা আছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কোন অঞ্চলে সাধারণত সহিংসতা ঘটে। এটা আমাদের স্বাধীনতার পর থেকে যে কতটা নির্বাচন হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় সহিংসতা যেসব এলাকায় ঘটে ওইসব জায়গায় ঘটছে, দুই একটা ব্যতিক্রম আছে। তো নির্বাচন কমিশন যদি এগুলোকে ফাইন্ড আউট করে সঠিক পদক্ষেপ নিতে পারতেন, হয়তো তার মাত্রা আরো কমে আসতো। দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন জায়গায় মেম্বার অর্থাৎ সদস্য পদের প্রার্থীরা ইউপিরা, তারা কিন্তু এইসব হানাহানির সাথে জড়িত। ইউপি চেয়ারম্যানেরা এই তুলনামূলকভাবে এইবার যতগুলো আমি বিশ্লেষণ করেছি, দেখেছি, খোঁজ নিয়েছি, তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু সহিংসতাটা তারপরেও 1 জন মারা যাক আর 10 জন মারা যাক, এটা মাটেই কাম্য না। আবার এটাও সত্য, আমাদের মতো দেশে নির্বাচনে কোনো হাঙ্গামা হবে না, একবারে পিনপতন নির্বাচন হয়ে যাবে, এটা আমরা কিন্তু যেটি আশার কথা বলতে চাই, যেটি সবাই তো প্রত্যাশা করে যে ধরেন বাংলাদেশ সব ক্ষেত্রে তো উন্নতি করছে, নির্বাচনের জায়গাটাই উন্নতি আপনি দেখছেন কিনা, সহিংসতার জায়গাটাও সেটি কি কমতির দিকে মনে হচ্ছে কিনা? না 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 না, এটা আমাদের সহিংসতার জায়গায় যে মাত্রায় ছিল, আমরা এরশাদ জামানায় দেখেছি, জিয়াউর রহমানের জামানায় ভোট দেখেছি, তারপর 73 সালে যখন প্রথম স্থানীয় সরকার ভোট হয় সেই ভোট দেখেছি। অর্থাৎ স্থানীয় সরকারের যতগুলো ভোট আছে, এইসব ভোটের সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে, রক্তারক্তির ঘটনা ঘটে। সেই জায়গাটা চেক এন্ড ব্যালেন্স করতে গেলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, ওই প্রথমেই বললাম যে ওয়েলকাম টেন্ডেন্সিটা থাকতে হবে, 1। 2 হচ্ছে, আমি আরেকটা কথা বলছি যে নির্বাচনের সহিংসতা যাতে না হয় তার উত্তরণের কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। এই জন্য বলতেছি, আমি পদক্ষেপ কে নেবে, এই পদক্ষেপের মূল কাণ্ডারি হচ্ছে নির্বাচন কমিশন, আর তা এক্সিকিউশন করবে অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা। নির্বাচন কমিশন যদি যেসব জায়গায় এই ধরনের ফাউল কিছু ঘটনা ঘটেছে, অর্থাৎ নির্বাচন পূর্ব যদি এখানে প্রার্থীটা বাতিল করে দিতে পারে, তার হাতে সে ক্ষমতা আছে, তাহলে কিন্তু এটা আর হয় না। আমরা এরকম খুব নজির দেখিনি। একবারে 1-2টা স্যাংশন যদি করে দিতে পারতো তাহলে কিন্তু অনেকাংশ কমে আসে। এই হাজার হাজার নির্বাচনে কয়েকটা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কালিমা মুক্ত হচ্ছে। 2,
এটাও মনে রাখতে হবে, এই বর্তমান নির্বাচন কমিশনের শেষ অর্থাৎ বিদায়ের সময় নির্বাচনগুলো হচ্ছে। তারা হয়তো ভেবেছে যে আর তো আমাদের সময়ই নেই, সুতরাং এখানে বেশি এফোর্ট দেওয়ার মতো মনে হয় তাদের আর ইয়ে নেই, যে কারণে তাদেরও কিছুটা শৈথিল্য উদাসীনতা আমরা লক্ষ্য করছি। তবে একটা ভালো নির্বাচন যাওয়ার জন্য যেসব পরিবেশগুলো দরকার সেসব পরিবেশকে সৃষ্টি করা, এটা মূলত কাজ হচ্ছে গভর্নমেন্ট। যেরকম টাকার আধিক্য, নমিনেশন, নানান কিছুতে এখন যদি আমি একবারে সরল ভাষায় বলি, ধরেন আমাকে নমিনেশন দিল বা আপনাকে দিল, আপনি নমিনেশন নিয়ে যাওয়ার পরে আপনার নিজের লোকটা, দলের লোকটাও টাকা ছাড়া কাজ করে না, কালচারটা ওই জায়গায় গেছে। আগে কিন্তু নিজের লোকগুলা, দলীয় লোকগুলা তার প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করতো, এখন কিন্তু দলের লোক, বাইরের লোক সবাই মনে করে তার হাতে কিছু যাবে, গেলে সে নড়বে। আর যদি টাকা না যায়, অন্য কিছু না যায়, তাহলে সে কিন্তু চুপ থাকে। আমরা অনেক ক্ষেত্রে এই যে সহিংসতা, এটাও একটা বড় কারণ, বিদ্রোহী প্রার্থীদের নির্বাচিত, এটাও একটা বড় কারণ। অনেক ধন্যবাদ আপনার কাছে আবার আসবো। ডাক্তার আনোয়ারুল ইকবাল আসতে চাই। আনোয়ারুল ইকবাল, 3 মাস পর আবারও 1000 ছাড়িয়েছে করোনার আক্রান্তের সংখ্যা বাংলাদেশে। 24 ঘন্টায় 23,629টি নমুনা পরীক্ষায় 1140 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে 7 জন, যেটি অনেক কম ছিল কিছুদিন আগেও। ওমিক্রন বাংলাদেশের জন্য কতটা থ্রেটফুল মনে হয় আপনার কাছে? বহির্বিশ্বের যে অবস্থা, গত 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, একদিনে 25,34,000-এর বেশি শনাক্ত হয়েছে বিশ্ব জুড়ে, বাংলাদেশের জন্য কতটা থ্রেট মনে হয় এখন পর্যন্ত? জি, ধন্যবাদ। এবং নিউজ 24 এর সমস্ত দর্শক এবং আমার সাথে বিজ্ঞ আলোচকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি, আমি ওমিক্রনের কথা বলবো না। আমি বলতে চাচ্ছি একটা জিনিস, যে দেখেন, যে ওমিক্রন হোক, ডেল্টা হোক, আপনার ডেলমিক্রন হোক, ফ্লোরোনা হোক, বেটা হোক, আলফা হোক, আপনার তো আসল যে জিনিসটা সেটা হচ্ছে মাস্ক। আমরা মাস্কটা পরা ভুলে গেছি। আপনি ভ্যাকসিনের কথা বলবেন, ভ্যাকসিন কিন্তু সবকিছু প্রোটেকশন দেয় না। এই যে আমরা বুস্টার ডোজ দিচ্ছি, বুস্টার ডোজ দেওয়ার পরেও কিন্তু মানুষ মারা যাবে। কিন্তু যেটা আসল আমাদের প্রধান 1 নম্বর, সেই মাস্কটা কিন্তু পরা আমরা ভুলে গেছি। এবার আসেন, আমি এখানে বসে, আমি তো এই কয়দিন এত ব্যস্ততার মধ্যে এত টকশো করতে হচ্ছে, কিন্তু আমার কথায় কি কোনো ইলেকশন বন্ধ হবে? দেখেন, আমরা এদিকে রেস্টুরেন্ট বন্ধ করতে চাচ্ছি, আমরা বিয়ে বাড়ি শর্ট করতে চাচ্ছি, আমরা আপনার ট্রান্সপোর্টে লোকজন অর্ধেক কথা বলছি, ভ্যাকসিনের কথা বলছি, সবকিছু কিন্তু আমরা বলছি, সাজেশন দিচ্ছি, সব কিন্তু আছে। কিন্তু আমার কথায় কি 16 তারিখে নারায়ণগঞ্জের ইলেকশন বন্ধ হবে? আমরা কি করতে চাচ্ছি আসলে তাই কিন্তু জানি না। আমার যে আপনাদের মাধ্যমে আমি মানে দেশবাসীর কাছে জানতে চাচ্ছি, এই আমরা কি পলিটিক্স করব জনগণের জন্য, না জনগণের জন্য পলিটিক্স? কথাটা খুব ক্লিয়ার করে দিচ্ছে। এই কারণে আমি একদিকে এত মানুষের সমাগম করে ইলেকশন করব, ইউনিয়ন পরিষদের ইলেকশন চলবে, ওদিকে নারায়ণগঞ্জ পৌরসভার ইলেকশন চলবে, এদিকে আমি বলছি যে রেস্টুরেন্টে আপনি অর্ধেক লোক ঢুকান। এই বিয়ে শাদীর যে অবস্থাটা, কি অবস্থা এখন আপনি দেখেন। কিছুদিন আগে কক্সবাজারে আপনি যদি তাকিয়ে দেখেন, মানে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আপনার সি বিচে পর্যন্ত ঘুমিয়েছে। এই যদি হয় আমাদের অবস্থা, আমি কি থ্রেট মনে করব কি করব না, আমার মনে করার কিছু আসে যায় না। আমরা কোন দিকে আগাবো সেই জিনিসটা কিন্তু সামনেই বুঝতে পারবেন। কারণ কি, অনেকে আমরা মনে করছি যে এই ওমিক্রনের শক্তিটা কম, আসলেও ডেল্টার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু শক্তিটা একটু কম, কিন্তু এটা এত দ্রুততার সাথে ছড়ায়। ডেল্টা যদি একদিনে 100 জনকে আক্রান্ত করে, ওমিক্রন কিন্তু করবে 500 জনকে। কিন্তু তখন যদি আমাদের এই হসপিটালাইজেশনের প্রয়োজন হয়, তখন তো আমরা স্থান সংকুলন করতে পারবো না। কিন্তু দেখেন, আমাদের দেশের ডাক্তার সমাজরা মাত্র 3টা মাস কিন্তু রেস্ট পেয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই কয়টা দিন আমাদের জন্য মানে এই আক্রান্তর হার আপনার 1 সামথিং এই দিকে ঘোরাফেরা করছিল। কিন্তু আপনি যখন পার্শ্ববর্তী দেশে দেখছেন কারফিউ দিয়ে দিচ্ছে, আমরা কিন্তু ইলেকশনের কথা বলে যাচ্ছি, খেয়াল করেন। তাহলে আমাদের যে এই যে দেখে শিখা, এই জিনিসটা জীবনে আমরা করতে পারলাম না। আমরা সবসময় কিন্তু ঠেকে শিখছি। তো এখন এই ঠেকে শিখতে গেলে যা করতে হবে তাই। এখন আমি যদি বলি স্কুলটা বন্ধ করে দেন, তখন কিন্তু আবার শিক্ষকরা লাফ দিয়ে উঠবে যে কি বলছে পাগল লোক, আবার এতদিন পরে স্কুল খুলেছে, এখন স্কুল আবার কি বন্ধ করে দিব? ভারত কিন্তু দিয়েছে। আপনার কোনটা প্রায়োরিটি? আপনি কি মানুষকে আগে বাঁচাবেন, না আবার দেখেন ওই যে আমি যদি কিছু কথা বলি তখন আবার যাদের ব্যবসায় টান পড়বে তারা জীবিকা নিয়ে আবার সামনে চলে আসবে যে জীবিকা। ইয়েস, এখন যেটা আমরা করতে পারি,
সেটা হচ্ছে আমরা যদি সবাইকে আবারও উদ্বুদ্ধ করতে পারি মাস্ক পরাতে, মাস্কটা পরান এবং আপনি হাতটা ধোয়ান। আপনি সব জিনিস যেমন ধরেন অফিস আদালত আপনি হাফ করে দেন না, মানে হাফ বলতে আমি বলতে চাচ্ছি এইরকম যে যেই অফিসটাতে 100 জন লোক কাজ করে সেখানে 50 জন আপনি আনলেন, পরের দিন অন্য 50 জন আনলেন। এইভাবে যদি আমরা না করি একটা বিরাট বিপদের মুখে পড়তে পারি। আবার কারণ কি আমাদের দেশে মেজরিটি, আমরা অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করেন যে কোনো সময় আমাদের কিন্তু ন্যাচারালি আমাদের এই করোনাটা অত আক্রান্ত আমাদেরকে করে নাই। আমি তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি যেই পরিবারের সদস্যরা এই করোনার মধ্যে মারা গেছেন, তারা বুঝতে পারছেন যে আসলে করোনাটা কি। আমি আপনি কিন্তু বুঝতে পারছি না। তার মানে আসলে সতর্ক থাকার বিকল্প নাই, সতর্ক থাকতেই হচ্ছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবারও আপনার কাছ থেকে বিষয় শুনবো। আবুল খায়ের, এই বিষয়ে যদি একটু আপনার মতামত জানতে চাই যে মানে আগের সময়ের একরকম পর্যবেক্ষণ এরকম যে অনেকে মনে করেন যে সিদ্ধান্ত নিতে বাস্তবায়ন করতে কিছুটা বিলম্ব হয়েছে। করোনা সংক্রমণ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার পরও দেখা গেল বাংলাদেশে আসা যাওয়া ছিল এবং যারা দেশে প্রবেশ করেছিলেন তাদের কোয়ারেন্টাইন নিয়েও নানা রকম শিথিলতা ছিল, একরকম খুব বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়নি এরকম অনেকে ভাবেন। এখন যে বহির্বিশ্বের যে গতিতে করোনা ছড়াচ্ছে ওমিক্রন, বাংলাদেশের কতটা গুরুত্ব সহকারে দেখছে বলে আমার মনে হয়, নাকি এই জায়গায় একটু ঢিলে ঢালা ভাব দেরি হচ্ছে বলে মনে হচ্ছে? জি ধন্যবাদ। আসলে এর মধ্যেই 16 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জি জি দেওয়ার পরে কারণ স্বাস্থ্য অধিদপ্তর বক্তব্য বলে আমরা তো বিশেষজ্ঞবার্তে আমরা শুধু পরামর্শ দিতে পারি, তা বাস্তবায়ন করার দায়িত্ব হলো আদার্স যে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী, ডিসিএসপি যারা আছে তারা এটা বাস্তবায়ন করবে, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন। কিন্তু এই 16 দফা নির্দেশনা দেওয়ার পরও এটা নিয়ে একটু মাথা গাবে না, কোথাও কোনো ধরনের আর মাস্কও কেউ পরেন। এই যে মানে আবুল খায়ের, এই যে 16 দফা যে নির্দেশনা দিয়েছে এটির মানে আসলে কতটা যৌক্তিকতা আপনার মনে হয়? মানে অনেকে তো ধরেন এটি নিয়ে যেটি আপনি বলছিলেন যে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। আপনার এর আগে আমাদের যে বিজ্ঞ আলোচক বললেন আসলে এটার মেইন পিকার থেকে বেশি কাজ হলো যেটা ডাক্তার পাউসি কিছুদিন আগে মনে রাখেন, উনি কি বারবার আমেরিকাকে সতর্ক করতেছে, কিন্তু আমেরিকার মতো দেশও হিমশিম খাচ্ছে। কিন্তু এখানে বাংলাদেশের থেকে আমেরিকার একটু পার্থক্য, বাংলাদেশের মানুষ একটু তাদের থেকেও কিছুটা হলো সচেতন। ওরা ওই দেশে টিকায় নিতে চায় না, মাস্ক পরতে চায় না, এবং এবং অনেক দেশ আছে যারা মাস্ক পরবে না, আন্দোলন করে সরকারের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশ কাছ থেকে একটু ব্যতিক্রম। যতই হোক আমরা এক পর্যায়ে যে এটা মানি বা কিছু সংখ্যক মান্য হয়তো পার্সেন্টেজটা একটু কম, যারা মানে না বা যারা টিকা নেয় না, টিকা দেওয়ার পার্সেন্ট কম আছে। তবে এই যে আমাদের আপনাকে মেইন কাজ হলো আপনার স্বাস্থ্যবিধি মেনে চলা। এটা যেখানে এটা ছড়ানোর, এটা সংক্রমণ হওয়ার যে রাস্তাটা আপনার টিকার এটা কিভাবে ছড়ায়, এর আগে উনি বলছেন এটা মেইন হলো টিকার চেয়ে বেশি কাজ করে মাস্ক। আপনি মাস্ক পরা যদি নিশ্চিত করতে পারেন তা ছোট্ট কাজ, কিন্তু মাস্ক কি করে, অনেকে মাস্কও পরে না, মাস্ক গলার ভিতরে ঝুলে রাখে, নাকের ভিতরে বাইরে রাখে, উল্টা করে পরে, অর্থাৎ মাস্কটাও ঠিক মতো পরে না। অর্থাৎ আমাদের এই যে দায়িত্বহীনতা বা অবহেলা, কিন্তু মনে রাখতে হবে আমি নিজে সেফ হব, সংক্রমণ করতে পারবো, আমার পরিবার রক্ষা পাবে, আমার আশেপাশে প্রতিবেশীরা রক্ষা পাবে। এই মানুষের পর মানুষ এখন স্বাস্থ্যবিধির বিষয়টি এখন কেমন বাংলাদেশের মানুষ আমরা কতটা মানছি বলে মনে হয়? পথে ঘাটে তো চলাফেরা করছেন। এই যে এই কয়েকদিন ধরে যে সরকার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন স্বাস্থ্যবিধি মানার জন্য, স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে এটা এখনো কার্যকর না, জেল জরিমানার কথা বলছেন, আজকে আবার বলছেন যে আগামী 2 দিনের মধ্যে কঠোর আসতেছে। এখন কঠোর নির্দেশনটা কি আসতেছে আমরা অতীতেও দেখছি, সামনেও দেখবো। কিন্তু আপনার এটাকে শুধু কেন সরকারকে বললে হবে না, সব পেশার লোককে, সব ধরনের লোককে, এবং সেখানে আমরাসার লোক, মসজিদের লোক, ধর্মগুরু, যত উপাসনালয় আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে বলতে হবে যে তুমি শুধু মাস্কটা পরো, নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, দেশকে বাঁচাও, অর্থনীতি বাঁচাও। কারণ শুধু যদি আপনি যদি এখন একবার লকডাউন করে দিয়ে দেয়, আপনি এটা মনে রাখবেন এর সাথে অর্থনীতির কাজ ব্যাপার আছে, তারপর মিল কারখানার ব্যাপার আছে, এখানে কোটি লাখ লাখ শ্রমিক কাজ করে, এবং বিদেশি বায়ারদের ব্যাপার আছে, এবং এই যেটা আমদানি রপ্তানির ব্যাপার আছে। আপনি সব ক্লজ করে দিতে পারবেন না, কিন্তু আপনাকে বাসে থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে। স্বাস্থ্যবিধি মেনে চললে অনেক বেশি সুরক্ষিত থাকার সুযোগ আছে। আপনাকে যা করার দরকার, প্রশাসন হোক, যেভাবে হোক, জেল জরিমানা হোক, যেভাবে হোক, মোবাইল কোর্ট শুরু করে দেয়, রাস্তার ভিতরে দাঁড় করিয়ে আপনার কান ধরে উঠবস করা, অথবা মাস্ক পরা। আপনার বিদেশে কি হয়, রাস্তা যদি আপনার
যেখান দিয়ে রাস্তা ফারাফারের জায়গা উল্টা রাস্তা দিয়ে গেলে আপনার 200 বাদ জরিমানা, $200 জরিমানা। বাংলাদেশে এরকম শুরু করে দেখ মোবাইল কোর্ট, আর খারাপ আপনার জেল জরিমানা শুরু করে দেখবেন সই, তো সবাই স্বাস্থ্যবিধি মানবে। জি, অনেক ধন্যবাদ কামরুল ইসলাম চৌধুরী। যেটি জানতে চাই যে সামনে তো আরো নির্বাচন আছে, নির্বাচন কমিশন সবসময় একটি কথা বলে থাকে যে এই জায়গায় নির্বাচন কমিশন তার দায় দেখছে না যে সহিংসতা নির্বাচন হচ্ছে, তারা উৎসবমুখর ভোট হচ্ছে। আমি একটু প্রশ্নটি একটু স্পেসিফিক করতে, আমি একটু স্পেসিফিক করি প্রশ্নটি, সেটি হচ্ছে যে সামনে নির্বাচন কমিশন যেটি সবসময় বলে থাকে, আমি নির্বাচন কমিশনে বহুবার কভার করেছি, তাদের যেটি মূল বক্তব্য থাকে যে সবার সহযোগিতা ছাড়া ভালো নির্বাচন সম্ভব না। দলগুলোর জায়গা থেকে আর কি ধরনের সহযোগিতার দরকার বলে আপনার মনে হয়, যাতে করে নির্বাচন কমিশন ভালো নির্বাচন করতে পারে? নাকি নির্বাচন কমিশনের যতটা আইনানুগ ক্ষমতা আছে তাতে করে নির্বাচন কমিশন ভালো নির্বাচন করা সম্ভব, যে ক্ষমতা তাদের আছে কোনো রকম সহযোগিতা ছাড়া? না, যেমন ধরুন এই যে সাইদ কমিশন বা আবু হানা কমিশন অথবা ডক্টর এটিএম শামসুল হুদার কমিশন, তারা তো চমৎকার ভাবে তাদের দায়িত্ব পালন করেছে। তাদের কোমরের জোর ছিল, তাদের প্রশাসনিক সেই ক্ষমতা ছিল, আর শাসনতান্ত্রিক ক্ষমতাও তাদের ছিল। এখন শাসনতান্ত্রিক ক্ষমতা আছে কিন্তু তাদের কোমরের জোরটা নাই, তাদের ইচ্ছা শক্তি নাই, উইল পাওয়ার, যেটা ডিটারমিনেশন যে আমরা করব। কারণ হচ্ছে যেমন যে যারা নির্বাচন কমিশনার হলেন, প্রধান নির্বাচন কমিশনার থেকে অন্যান্য নির্বাচন কমিশনার, তারা কিন্তু মানুষ হিসেবে কতটা সমর্থবান, তারা সিভিল সার্ভেন্ট হিসেবে কতটা দক্ষ ছিলেন, এটাও কিন্তু একটা বিষয়। না, কিন্তু কামরুল ইসলাম চৌধুরী একটা বিষয়, আমি যে তিনজনের কথা বললাম তারা কিন্তু কর্মকর্তা হিসেবে খুবই চৌকস কর্মকর্তা ছিলেন। তারা তাদের অধীনস্থ যেসব মানে সেই সময় সকল ডিসি এসপি কে কিন্তু তারা কমান্ড করতে পারত, তাদের সেই কমান্ড করবার সেই সক্ষমতাটা ছিল, কিন্তু এদের সেই সক্ষমতাটাই না। কিন্তু ধরেন নির্বাচন কমিশন নির্দেশনা দিল, নির্বাচন কমিশন কমান্ড করলো, সরকার কিন্তু সরকার কি তাদেরকে বলে দিয়েছে যে না এটা করো না? সরকারের দিক থেকে তো আমি সেরকম কোনো বাধা দেখি। নির্বাচন কমিশনও তো বলে নাই কোনো সময় যে আমরা এটা করতে চাচ্ছি, করতে পারিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধরনের কোনো তারা তো বলেই না, তারা তাদের সেই ওই যে উইল পাওয়ার, সেই ডিটারমিনেশনই নেই। ভালো নির্বাচন করবার মতো যে দক্ষতা, বিচক্ষণতা, চৌকস হবার যে বিষয়, সেই বিষয়টাই নাই। প্লাস হচ্ছে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের উপর এবং স্থানীয় যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের উপরে যে মনস্তাত্ত্বিক যে কমান্ড, সেই কমান্ডটাই তো তারা তৈরি করতে পারে না। তাদের ভয়ে তারা তটস্থ থাকবে, প্রার্থীরা তটস্থ থাকবে কখন তাকে সে ডিসফ্র্যাঞ্চাইজ করে দেয়, কখন তাকে শোকজ করে, কখন তাকে তার উপরে বিধিনিষেধ আরোপ করে, কখন তাকে সেন্সিওর করে। সেই রকম তো আমরা ওই যে কিছুক্ষণ আগে কুদ্দুস আফরাদ বলছিলেন যে তারা তো সেই রকম কোনো একটা ইনস্ট্যান্সে স্থাপন করা নাই। তারা তো কোথাও মানে কোনো প্রার্থীকে স্ট্রিকচার ওইভাবে দেয় না। সেটা যদি দিতে পারতো, তারা যদি যেমন সে পঞ্চম ধাপের নির্বাচনের আগে 4টা ধাপের নির্বাচন হলো, সেই অভিজ্ঞতা থেকে পঞ্চম ধাপটা তারা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করতে পারতো, কিন্তু তারা তো সেই দিকে যায়ই নেই, পাই বাড়ায় নাই। এখন তার যদি সেই উদ্দেশ্য না থাকে, তার যদি সেই কমান্ড না থাকে, তার যদি সেই ইন্টেনশনই না থাকে, তাহলে কি করে একটা ভালো নির্বাচন প্রত্যাশা? আপনি বলছেন যে নির্বাচন কমিশনের খুব বেশি মানে দক্ষতা, একই সঙ্গে খুব বেশি ইচ্ছা পদক্ষেপ দেখছেন না, গরজই নাই মনে হয় জানা, এবং তারা অবহেলা অনাদরে দায়সারা ভাবে এই নির্বাচনগুলো করে ফেলছে। আর অধিকাংশ নির্বাচনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে বহুজন। 300 বেশি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। অনেক সুবিধা ছিল যে প্রার্থীর সংখ্যা কম। আগে যেরকম এই যে স্থানীয় নির্বাচনগুলোতে প্রার্থীর ছড়াছড়ি ছিল, এবার তো সেরকম প্রার্থীও নাই, প্রার্থী কম, প্রতিদ্বন্দ্বিতা কম, তারপরেও তো তারা সেগুলো সুন্দরভাবে কন্ডাক্ট করতে পারেনি। এই ব্যর্থতা তো মানে এই ব্যর্থতার যে কলঙ্ক তিলক তারা পরিধান করলো বিদায়ের কালে। এটিকে তো তারা তো ব্যর্থতার মানে ব্যর্থতা তো ভাবছে না, তারা তো এই নির্বাচনকে উৎসব মুখর বলছে এবং বলছে যে তারা একটা ক্রেডিট তো আপনি নিশ্চয়ই দেবেন যে বিগত বেশ কয়েকটা নির্বাচনের তুলনায় এবারে যে ইউপি নির্বাচন হচ্ছে সেই জায়গায় ভোট কাস্টিং বেশি হচ্ছে,
মানুষের লম্বা লাইন আপনি দেখছেন। ব্রডকাস্টিং তো হবে স্থানীয় নির্বাচনে জি। সব সময়। বাংলাদেশে স্থানীয় নির্বাচনে বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়ে। কেন পড়ে? কারণ হচ্ছে এখানে একেবারে গ্রামগঞ্জে তৃণমূলের নির্বাচন। সেই নির্বাচনে একেবারে পাড়া মহল্লার সবাই ভোট দিতে যায়, উৎসব মুখর পরিবেশে যায়। কিন্তু এবার তো সেই উৎসব মুখর পরিবেশটা আরো বেশি হতে পারতো যদি আমাদের নির্বাচন কমিশন আরেকটু আগ্রহ ভরে জি জি, অনেক ধন্যবাদ। আপনি আগ্রহের ঘাটতি দেখছেন, অনেক ধন্যবাদ কুদ্দুস আফরাদ। যেটি জানতে চাই যে সামনে যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলোর জায়গাটা কি ধরনের প্রত্যাশা থাকবে, কমিশনের কি ধরনের পদক্ষেপ ভূমিকা দেখতে চান আপনি? আবারও আপনাকে ধন্যবাদ এই জন্য যে সামনে যে নির্বাচন আসবে সেটা নতুন নির্বাচন কমিশন করবে। এখন নতুন কমিশন কিরকম হয় আমরা জানি। একটু আগে আমাদের এই ভাই জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ভাই কিছু কথা বললেন, তো সেই কথাগুলো তো আসলে অনেকেরই চিন্তার বা অনেকেরই এই বিশ্লেষণের প্রতিধ্বনি ওইখানে উঠেছে। আমি যেটা বলতে চাই, ইলেকশন কমিশনের সব অবসরপ্রাপ্তদেরকে কেন ওইখানে ইয়ে করা হয়? ওইখানে কিছু লোক থাকতে হবে যাদের যারা এখনো সার্ভিসে আছে, জুডিশিয়ারিতে থাকতে পারে, সিভিল সার্ভিসে থাকতে পারে, এমনকি বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত যে বাহিনীগুলো আছে আমাদের বাহিনীতে থাকতে পারে। আবার কিছু লোক আসতে পারে যাদের এরকম অভিজ্ঞতা আছে নির্বাচন কন্ট্রাক্ট নির্বাচন নিয়ে কাজ করার, বাইরে থেকে আসতে পারে। আমি মনে করি একটা চৌকস নির্বাচন কমিশন গঠন করতে পারবে সরকারের সাথে এবং অপোজিটের সাথে যে বার্গেন করতে পারবে। কারণ আমি নির্বাচন যখন কন্ট্যাক্ট করি, আমরাও করি, এখানে আমরা ছোটখাটো নির্বাচন কন্ট্যাক্ট করি, তো কোনো ব্যত্যয় দেখা দিলে আমরা ওই প্রার্থীদের সেরকম নির্বাচন কমিশন বাংলাদেশে সম্ভব বলে আপনার মনে হয়? মানে যে বাস্তবতা সবকিছু মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশ সব জায়গায় যদি পারে এখানে পারবে না কেন? গভর্নমেন্টের সাথে ফাইট, গভর্নমেন্টকে ধমক দিতে হবে। এটা তো চাইতে হবে, এরকম কমিশন তো চাইতে হবে। একটা কথা বলি, এখানে অনেকেরই মনে আছে মনে হয় যখন এরশাদকে সরিয়ে দেওয়া হয় তখন একটা জায়গায় ঐক্যমত্য ছিল যে পরবর্তী যে গভর্নমেন্টটা আসবে সেটা পার্লামেন্ট সিস্টেমের গভর্নমেন্ট হবে। কিন্তু আমাদের বিচারপতি শাহাবুদ্দিন সহ অন্যান্যরা যারা ছিলেন তারা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ছিলেন। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন বা পার্লামেন্টে গেলেন, উনি একটু গড়িমসি করছিলেন যে পার্লামেন্টের সিস্টেমে যাবেন কি যাবেন না ইত্যাদি ইত্যাদি। না, তখনকার অপোজিশন আওয়ামী লীগ বেশ কিছু ডিমান্ড চাপ ক্রিয়েট করলো, তারপরেও দেখা যাচ্ছে কাজ হচ্ছে না। এক পর্যায়ে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব একটা থ্রেটও দিয়েছিলেন, অর্থাৎ অনেক সময় যে কাজটা করতে হয় কিছু কিছু জায়গায় কিন্তু কিছু থ্রেটও কাজ করে। উনি তো সাংবিধানিক পোস্ট, উনি সরকারকেও থ্রেট দিতে পারেন, উনি বিরোধী দল প্রধান। জি জি জি, আমরা আশা করি যে নিশ্চয়ই সাংবিধানিক পদগুলোতে সেরকম লোকজনই বসবে। অনেক ধন্যবাদ। আমরা এরকম লোকজনকে নিয়ে নির্বাচন কমিশন হলে ভালো নির্বাচন হবে বলে আশা করি। ডাক্তার নারায়ণ ইকবাল, আমি একটু জানতে চাই বহির্বিশ্বে যে করোনা সংক্রমণ হচ্ছে ডেথ রেটটা কেমন, যদি একটু ধারণা দেন। বাংলাদেশের জায়গাতে যেসব পদক্ষেপের কথা বলা হচ্ছে সেগুলো আসলে বাস্তবায়নযোগ্য বলে মনে হয় কেন আগের অভিজ্ঞতা থেকে? জি ধন্যবাদ। দেখেন, একটা যে কথা বলি, আপনারা ডেথ রেট বা কতজন মারা গেছে এই নিয়ে চিন্তা না করে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা দেখেন যে যারা এখন বুস্টার ডোজ দিচ্ছে সেই সব দেশে কিন্তু আপনার 80% 90% ভ্যাকসিনেটেড হয়ে গেছে, তারা সেকেন্ড ডোজ দিয়ে দিয়েছে। আমরা কি করছি, আমাদেরও কিন্তু আপনার বুস্টার ডোজ দিতে হবে, দেন আপনি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে তথ্য আছে তাতে আমি আপাতত ডাবল ডোজ দিয়েছি 35%, ঠিক আছে? তাহলে আমার 65% লোক এখনো কিছু অংশ পেয়েছে আপনার সিঙ্গেল ডোজ, আর কিছু পার্সেন্ট পাই নাই। এখন যারা পাই নাই তাদেরকে যদি আপনি ভ্যাকসিনেটেড না করে বুস্টারের দিকে আপনি নজর রাখেন তাহলে কিন্তু আমরা বিপদের মুখে পড়ব। আমি বলছি যে আবার আমি একটু ক্লিয়ার করে দেই, যারা সম্মুখ সারির যোদ্ধা আছেন, ডাক্তার সহ শুরু করে সাংবাদিক ভাই থেকে শুরু করে র্যাব, আপনার পুলিশ, যারাই ফ্রন্ট লাইনার্স আছেন তাদেরকে আপনি দেন, বুস্টার ডোজ দেন। কেননা ভ্যাকসিন দিয়ে কিন্তু আপনি একটা কথা বলি, করোনা রোধ করা যাবে না, করোনার ডেথটা কমানো যাবে, হসপিটালাইজেশনটা কমানো যাবে, কিন্তু আপনার আক্রান্ত হওয়াটা কিন্তু আপনি কমাতে পারবেন না। সেই কারণে আমি বারবার বলছি যে আমাদের মেইন অস্ত্রটাই হচ্ছে কিন্তু আপাতত মাস্ক। এবার আপনি আসছেন, আমরা যে বুস্টার ডোজ দিচ্ছি, শুধু আমরা না, বিভিন্ন দেশে, এখানেও কিন্তু একটা বড় পলিটিক্স আছে। পলিটিক্সটা কি? যেমন ধরেন আমরা বলছি যে থার্ড বুস্টার ডোজটা আমরা দিব, কিন্তু আপনি যদি মডার্নার সিওর কথা শোনেন, উনি কিন্তু বলেছে আমাদের থার্ড ডোজ বা বুস্টার ডোজ অত কাজ করবে না, নতুন করে তৈরি করতে হবে, খেয়াল করেন, ঠিক আছে? প্লাস
আমরা যে বুস্টার ডোজ দিয়ে ফেলছি, যেমন ল্যান্সেটে বেরিয়েছে, জি। আমি তথ্য দিয়ে বলছি আপনাকে, ল্যান্সেট আমাদের বেস্ট জার্নাল, মেডিকেল লাইনের ল্যান্সেট, রাইট? তো এইখানে আপনার বেরিয়েছে যারা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়েছে দুটো, তারা যদি থার্ড ডোজ বা বুস্টার ডোজটা আপনার অ্যাস্ট্রাজেনেকাই দেয়, তাহলে তার অ্যান্টিবডি তৈরি হবে 3 গুণ। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি যারা দুটো অ্যাস্ট্রাজেনেকা দিয়েছে এবং থার্ড ডোজ বা বুস্টার ডোজ যারা ফাইজার দেবে, তাদের কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে 24 গুণ। তাহলে আপনি কোনটা দিবেন? আপনার কিন্তু সেই অপশন নেই। প্লাস আপনি আরো যদি কিছু বের হয়, আমি তো জানি যেমন ফ্লোরোনা বেরিয়েছে, এটা হচ্ছে আপনার কিন্তু ইনফ্লুয়েঞ্জা এবং করোনার একটা মিক্সড, এটা একটা ইসরায়েলে প্রথম কেস ধরা পড়েছে। ডেলমিক্রন বার হচ্ছে, এরকম যদি আরো কিছু ক্রন বের হতে থাকে, আপনি ভ্যাকসিন দেবেন কয়টা? সেই কারণে আমি বারবার এমফেসিসটা দিচ্ছি, স্বাস্থ্যবিধিটা যদি আপনি মানেন, যুগের সাথে সাথে তাল মিলিয়ে আপনার হয়তোবা সামনে আরো ভ্যাকসিন আসবে, নতুন করে আরো ভ্যাকসিন আপনার দিতে হতে পারে, সেটা ডিফারেন্ট কিছু। কিন্তু আপনি একটা বডিতে কি 6টা 7টা 8টা, তার মানে স্বাস্থ্যবিধিটা মেনে চললে অনেক কিছু থেকে আমরা আসলে মানে এগুলোকে রোধ করতে পারবো। কথা বলছেন, আমার কিন্তু এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না, কারণ না, অবশ্যই মানুষের না বলছে এই কারণে, আপনারা বলতে চাচ্ছেন আমরা কিভাবে সেফ হতে পারি, সেখানে আমরা ইলেকশন কিভাবে করতে পারি। এখন তো ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ আবুল খায়ের। আমরা শেষ করব একেবারেই প্রত্যাশার কথা একটু জানতে চাই, এই যে করোনার সংক্রমণ রোধে কি করতে পারি আমরা, আবুল খায়ের? এখন একটাই করণীয় আছে, আপনাকে স্বাস্থ্যবিধি মানার জন্য এবং বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মানার জন্য যা যা দরকার আইন প্রয়োগ করে হোক। স্বাস্থ্যবিধি তো মানুষ এরকম মানে ধরেন এই যে পদক্ষেপ, এগুলো তো খুব বেশি শোনে নাই সাধারণ মানুষ। মানলে কি হবে সামনে? আমেরিকার মতো দেশ, WHO বলছে যে আপনার এই ডাক্তাররা কাজ করতে করতে, আমেরিকার মতো যে আমরা একটু আগে বলছি যে অ্যান্থনি ফাউসি, উনি বলছেন আমেরিকার 25% ডাক্তার আপনার সংখ্যা কমে গেছে, স্বাস্থ্যকর্মী কমরা, সারা ওয়ার্ল্ডে এরকম হচ্ছে, বাংলাদেশে সেটা হবে যখন ব্যাপক হারে বাড়তে থাকবে। আমাদের দেশে এমনি নর্মালি চিকিৎসা ব্যবস্থা আপনার সাইড অনুযায়ী ডাক্তার নার্সের সংখ্যা কম, এরপরে যুক্ত হচ্ছে করোনার সংখ্যা যদি আরো ব্যাপক হারে বাড়তে থাকে, তাইলে কিন্তু ডাক্তার গত 2 বছর ধরে করতে করতে আমাদের দেশে 25% চিকিৎসকের স্বাস্থ্যকর্মী চিকিৎসকের সংখ্যা কমে গেছে। এরপরে যে বড় একটা ধাক্কা আসবে, তখন কে কার চিকিৎসা করে, চিকিৎসা আসলে তাই অনেক বড় ধাক্কা আসলে সেকে সামাল দেওয়া কঠিন হবে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি ঠেকাইতে আপনাকে স্বাস্থ্যবিধি মানার জন্য প্রশাসন সহ সকলকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি নিশ্চয়ই সরকার সেদিকেই যাচ্ছে, বলেছে যে কঠোর পদক্ষেপ আসছে। অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে সরকার যেসব পদক্ষেপ নেবে সেগুলো নিশ্চয়ই সাধারণ মানুষ গুরুত্ব সহকারে মেনে চলবে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে কামরুল ইসলাম চৌধুরী, কুদ্দুস আফরাদ, ডাক্তার আনোয়ারুল ইকবাল, আবুল খায়ের, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। এরাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজ রুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।